কিঙ্কর আহসান সব কিছুতেই গল্প খুঁজে পান, নাকি গল্পরাও খুঁজে নেয় কিঙ্কর আহসানকে? এবার কিঙ্কর আহসান বলতে যাচ্ছেন সুদূর আরবের গল্প। পাঞ্জেরি থেকে প্রকাশ হয়েছে জনপ্রিয় লেখক কিঙ্কর আহসানের বই আরব। কি কি থাকছে আরব বইটিতে, তা নিয়েই আমাদের আজকের পাঞ্জেরি বইয়ের বৈঠক, পাওয়ার্ড বাই pbs.com.bd। এই সময়ের অন্যতম জনপ্রিয় লেখক কিঙ্কর আহসান। তার লেখা বই নিয়ে হয়েছে ওয়েব সিরিজ, সিনেমা এবং আরও অনেক কিছু। বর্তমান সময়ে এই লেখকের গল্প নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমি আরজে শান্ত, সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। বইমেলা মানেই মূলত লেখকদের জন্য আনন্দের সময়, এবং এই বইমেলা 2025 নিয়ে কিঙ্কর আহসানের প্রস্তুতি কি রয়েছে? ফেব্রুয়ারি আসা মানেই আসলে মনে হয় যে নিঃশ্বাস নেবার জন্য খুব দারুণ একটা জায়গা, যেই জায়গাটায় আমরা সব লেখকরা পাঠকরা একসাথে ভিড় করতে পারবো। তো সেই জায়গা থেকে বইমেলা মানেই আমি বলবো যে একটা পরীক্ষা দেবার মতো করে, এবং রেজাল্টটা আসলে বইমেলার সময় পাবো এরকম কিছু একটা থাকে। কারণ পাঠকদের এত কাছাকাছি হওয়া, প্রকাশকদের সাথে যে আড্ডার জায়গাটা, সেটা অন্য কোনো সময় আসলে পাওয়া যায় না। তো আমার প্রস্তুতি, এবার আমার বই আসছে মূলত দুটি নতুন বই। একটা পাঞ্জেরি প্রকাশনী থেকে আরব ভ্রমণ কাহিনী, এবং শিখা প্রকাশনী থেকে আলেকজান নামে একটা কবিতার বই। আর পাঞ্জেরি থেকে আমার আগের একটা খুব পাঠকপ্রিয় বই বিবিয়ানা, সেই বইটা আবার নতুন করে পাওয়া যাবে পাঞ্জেরি প্রকাশনীতে, এবং আগের যে বই ইনসান, হিজলতুলি, সেই বইগুলো পাওয়া যাবে। তো পড়াশোনার পরীক্ষা দিয়ে ফেলেছি। এখন বইমেলার মাসে আসলে পরীক্ষার রেজাল্ট কি হয় সেটা দেখার অপেক্ষায় আছে। দেখতে দেখতে বইয়ের সংখ্যা প্রায় 20 পেরোতে যাচ্ছে। এই যে শুরুর দিকে লেখক কিঙ্কর আহসান এবং বর্তমান সময়ে যে লেখক কিঙ্কর আহসান, কেমন পার্থক্য আপনি দেখতে পান? অনেকটাই পার্থক্য। সেটা হচ্ছে বয়স বেড়েছে। আগে যে অস্থিরতা ছিল সেই অস্থিরতা এখন আর নাই। এখন খুব ধীর স্থির, এবং জীবন সম্পর্কে যে দৃষ্টিভঙ্গির জায়গা সেটা অনেক বদলেছে। এবং আরেকটা বড় জায়গা যেটা যেই বদলানোটা নিয়ে আমি খুব সন্তুষ্ট, সেটা হচ্ছে আমার মনে আছে আঙ্গারধানী, আমার যে প্রথম উপন্যাস বের হয়েছিল, প্রকাশনীতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, এবং প্রকাশনীতে যারা ছিলেন স্টাফ, তারাও মূলত আমাকে চিনত না। বই একদম পেছনে রাখা হতো। আমি গিয়ে রিকোয়েস্ট করলে, আমি পাঠক হিসাবে গিয়ে বলতাম যে কিঙ্কর আহসানের আঙ্গারধানী বইটা পাওয়া যাবে, একদম নিচ থেকে হয়তো বের করে দিত। সেই পরিবেশটা বদলে গেছে, সেই দৃশ্যপট বদলে গেছে। সেই দৃশ্য এখন আর দেখা যায় না। এখন স্টলের সামনে গিয়ে দাঁড়ালেই পাঠকদের ভিড় হয়। এখন কিঙ্কর আহসানকে ঘিরেই প্রকাশনী গুলোর একটা প্রস্তুতি থাকে। যখন স্টলগুলো সেজে ওঠে কিঙ্কর আহসানের ছবি দিয়ে, বই দিয়ে, তখন মনে হয় যে আমি হয়তো এই 20 বছরে আমার যে সেই পরিশ্রমটা দেখতে পাই, এবং যেই পরিশ্রমের মাধ্যমে আমি পাঠকদের কাছে আমার বইগুলো, গল্পগুলো ছড়িয়ে দিতে পেরেছি। যেই কারণে শুধু বইয়ের ভেতরেই আমার গল্পগুলো আটকে থাকেনি। এই বই কখনো রঙিলা কিতাবে গিয়ে ওয়েব সিরিজ হয়েছে হইচইতে, সামনে আরও কাজ আসছে, জীবন জুয়া নামে সিনেমা হয়েছে, এবং ভিন্ন ভিন্ন ফরম্যাটে আসলে এই বইয়ের গল্পগুলো যাচ্ছে। সো 20 বছরে যেই বদলটা খুব দারুণ, সেটা হচ্ছে ভালোবাসা বেড়ে যাওয়া, এবং সেটা তীব্র হওয়া, গভীর হওয়া। আর বাকি যে ব্যাপারগুলো, সেখানে গিয়ে আবারও বলি, ধীর স্থির হয়েছি, অস্থিরতা কমেছে, এবং বুঝতে পারছি যে বুড়ো হয়ে যাচ্ছি। সো যতটুকু সময় হাতে পাই, নিজের যেই ভাবনাগুলো আছে, ভাবনার বদল আছে, সেইগুলো আমি পাঠকদের কাছে শেয়ার করে যেতে চাই। এবং একটা বড় বাগান, লেখকরা তো আসলে একটা বাগান বানায়, এবং সেখানে ছোট ছোট ফুল হয়, এক একটা বই তার সৃষ্টি। যত ফুল ফোটাতে পারি তত বেশি আমার জন্য শান্তি, তত বেশি টিকে যাওয়ার সম্ভাবনা একজন লেখক হিসাবে। সো এইটাই পরিবর্তন। এবারে যে বইটি আরব, সে বইটির প্রেক্ষাপটটা মূলত কি নিয়ে? আরব মূলত আসলে প্রথমত একটু বলি, আমি নিজেই বলছিলাম যে লেখালেখির জায়গা থেকে আমি আসলে গত 3 বছর যাবৎ এক ধরনের অসততা টের পাচ্ছি নিজের মধ্যে, এবং এর কারণ হচ্ছে পারিবারিক কিছু সমস্যা, বাবার অসুস্থতা। সো নীলডুমুরের পরে আমি আসলে কোনো দীর্ঘ উপন্যাস, প্রস্তুতি নিয়ে কোনো উপন্যাস লিখতে পারিনি। এই বছর মানুষ হতে সাবধান নামে একটা উপন্যাস আমার আনার কথা, এবং পাঞ্জেরি থেকেও সেটা নিয়ে আসলে একটা প্রিপারেশন, সবকিছু চলছিল, কথাবার্তা চলছিল। পাঞ্জেরিতে একটা দারুণ টিম আছে লিটু ভাইদের, তারা আমাকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করছিল, ঠিক সময় রিমাইন্ডার দেয়া, সেটা করছিলেন। কিন্তু আমি মাঝখানে 3 মাস অসুস্থ থাকি, এবং অসুস্থতার কারণে আমি ওই সময়টায় কথা বলতে পারতাম না ঠিক করে। আমার টনসিল স্টোন সহ আরও কিছু কমপ্লিকেশন ছিল, আলসারের প্রবলেম, সব একসাথে আসলে জটিলতা, সবকিছু একসাথে দেখা দেয়।
আমি লেখালেখি থেকে সব কাজ থেকে একদম 3 মাস ডিটাচ ছিলাম। সো এরপর আর বইটা লেখা সম্ভব হয়নি। আরব মূলত হচ্ছে আমি আমার বাবাকে নিয়ে উমরাতে গিয়েছিলাম, এবং সেখানে গিয়ে আমি জেদ্দা, মক্কা, মদিনার এমন দারুণ সব মানুষদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। আমি সবসময় বলি যে আমি বই যতটা পড়ি ঠিক ততটা মানুষ পড়ি। সো মানুষকে পড়তে গিয়ে তার জীবন, তার স্ট্রাগল, তার সংগ্রাম, ওখানে যারা বাংলাদেশের মানুষ আছেন তারা এখানে পরিবার রেখে গিয়েছেন, এই যে দূরত্ব, সেই দূরত্বের মাঝখানে প্রেম, সেই দূরত্বের মাঝখানে বেদনা, এই সব কিছু না আমি মুগ্ধ হয়ে শুনেছি এবং পড়েছি। শুধু তাই না, দেশের বাইরের কিছু মানুষ, আমার একজনের সাথে পরিচয় হচ্ছিল, ফ্রান্সের একজন মানুষ যার মা বাবা ছিলেন পন্ডিচেরি, সেখান থেকে ফ্রান্সে এসে সে বড় হয়েছে। পরবর্তীতে উজবেকিস্তানের এক মেয়ের সাথে তার যখন বিয়ে হয় এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করে, তারপরে তার মক্কায় আসা, মদিনায় আসা, জীবনটাকে একটু ডিফারেন্ট জায়গা থেকে দেখা, এই যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, এনভায়রনমেন্ট বদলে গেলে যে চিন্তা চেতনার পরিবর্তন, এই সব কিছু জানার সুযোগ হয়েছে আমার আসলে ওই সময়টায়। এবং তখন আমার মনে হচ্ছে যে মূলত তো আসলে একজন লেখক মানেই প্রকাশের জন্য উদ্গ্রীব, সে তার ভাবনাগুলো পাঠকদের মাঝে ছড়িয়ে দিতে চায়। তো আমি কেন আরবের এই গল্পটা বলবো না? এবং তখন আমি ঠিক করি যে আমি এবছর যেহেতু উপন্যাস আনছি না, আমি আসলে আরবের গল্পটা ছড়িয়ে দিতে চাই, এবং সেটা সুযোগ করে দেন আমাদের সবার শ্রদ্ধেয় প্রকাশক কামরুল হাসান শায়ক ভাই। পাঞ্জেরি থেকে আরব আসছে, বইমেলার একদম প্রথম দিন থেকে আসলে আরব পাওয়া যাবে। সো আরব হচ্ছে সেই লেখক, সামান্য লেখক, যে তার অসুস্থ বাবার একটা মনের ইচ্ছা পূরণ করার জন্য মক্কা মদিনায় যান এবং সেখানে গিয়ে আরও কিছু মানুষকে পড়ার সুযোগ পান। সো এই জীবনের আলাদা আলাদা গল্প, আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, আনন্দ বেদনার গল্প, সবকিছু নিয়ে আসলে আরব। আরব বা বিবিয়ানা, এই বইগুলো পাঠক আসলে কেন পড়বে একজন লেখক হিসেবে যদি বলতেন? আরব কেন পড়বে? আরব আসলে খুবই ইমোশনাল একটা জার্নি, একজন সন্তান এবং পিতার যেই জার্নিটা, এবং সৃষ্টিকর্তার কাছাকাছি হবার পরে আমি সবসময় বলি যে আমার জন্য আসলে এই জার্নিটা ছিল একটা আরাধনার মতন। কোলাহলের জীবন থেকে বের হয়ে জীবনের যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যেটা সৃষ্টিকর্তার সাথে একজন স্রষ্টার সাথে সৃষ্টির যেই দূরত্বটা, সেটা কমিয়ে নেবার যে একটা চেষ্টা, এবং ওই চেষ্টার সাথে পাশাপাশি একজন অসুস্থ পিতার সাথে সন্তানের প্রত্যেকটা মোমেন্টকে মেমোরেবল করে তোলার যে একটা ইচ্ছা থাকে, যে যেই যতটুকু মুহূর্ত আমি পাই তার সাথে, ততটুকু মুহূর্ত যেন মনে হয় যে চিরদিন দাগ কেটে যাবে, ততটা তীব্র হয় যেন আমার মনে। সো সেইটার পাশাপাশি আবার ওই জনপদের, আরব যেই জনপদ, সেই জনপদের যেই মানুষরা, তাদের জীবন, তাদের ইতিহাস, এবং সেখানে যারা জীবিকার জন্য ছুটে গিয়েছে তাদের যেই গল্প এবং তাদের যেই বেঁচে থাকার জন্য লড়াই, এই সব কিছু আসলে এই বইটার ভিতরে আছে, এবং সেটাকে শব্দ এবং বাক্যের বুননে আমি আটকে দেবার চেষ্টা করেছি। তো দিন শেষে আরব মানুষ পড়বে এই গল্পগুলোর সাথে পরিচিত হওয়ার জন্য, এবং গল্পগুলোর সাথে পরিচিত হতে হতে, যে আবারও বলি, যে বই পড়ার মতো করে মানুষ পড়া হয়ে যাবে। আর বিবিয়ানা কেন পড়বে? বিবিয়ানা আসলে আমার খুবই পাঠকপ্রিয় একটা বই, ওই সময় বইমেলার খুবই আলোচিত বই বিবিয়ানা। বিবিয়ানা বইটা আমার কেন করেছিলাম, আমি বরাবরই বিচিত্র সব বিষয় নিয়ে গল্প বলি। কখনো সেটা সুন্দরবনের যারা দোমরা কাঠ পাচার করে তাদেরকে নিয়ে, কখনো করা উপজাতি যাদের 7টা মাত্র পরিবার আছে তাদেরকে নিয়ে। কিন্তু বিবিয়ানার গল্প না, আমি বলেছি দুইজন ভাই, তাদের পরিবারের সমস্যা, বিবিদের ঘিরে যে ধরনের জটিলতা, শুনে মনে হবে যে এটা খুব সিম্পল, কেন লেখক এটা নিয়ে লিখলেন, এটা সাহিত্যের জায়গা থেকে উতরে যায়নি। কিন্তু দিন শেষে বা সারা পৃথিবীতে যদি এখন তাকাই, নোবেল থেকে শুরু করে আপনি যদি ম্যান বুকারেও যান, দিন শেষে আসলে এখন ওই সাহিত্যের কঠিন বাগাড়ম্বর, কঠিন শব্দ, এইসব জায়গা থেকে বের হয়ে এসে যেটা জীবনের গল্প, সহজ গল্প, আমার গল্প, আপনার গল্প, যেটা সবচেয়ে বেশি অর্গানিক, অনেস্ট, সেই গল্পগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং সেই গল্পগুলোই উঠে আসছে। তো সেই জায়গা থেকে বিবিয়ানা আসলে খুবই সহজ একটা গল্প। বিবিয়ানা আমাদের গল্প। বিবিয়ানা দুই ভাইয়ের ভেতরে সম্পর্ক, ছোট থেকে বড় হওয়া, পরিবারে আরো মানুষ আসার পরে কি জটিলতা তৈরি হয়, সেই সব জায়গার গল্প। তো ওই গল্প যদি আমরা জানতে চাই, যে গল্প চিরাচরিত, যে গল্প আর 10টা গল্প থেকে আলাদা না, যে গল্প আমরা বলতে গিয়ে এক ধরনের বাধো ঠেকে আমাদের, সেই গল্প আসলে বিবিয়ানার গল্প। এবং বিবিয়ানা তো এর মধ্যেই প্রমাণিত পাঠকদের প্রিয়। যারা পড়েননি, যাদের কাছে পৌঁছায়নি, পাঞ্জেরির মাধ্যমে এবার পৌঁছে যাওয়ার একটা সুযোগ পাবে। তো বিবিয়ানা আরব এই কারণেই পাঠকদের কাছে যাওয়া উচিত এবং পাঠকদের বেছে নেওয়া উচিত।
আপনার লেখা বই রঙিলা কিতাব নিয়ে হইচই ওয়েব সিরিজ করেছে, এই যে বই যে ছড়িয়ে যাওয়া ব্যাপারটা বিভিন্ন প্ল্যাটফর্মে, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলতেন। খুবই দারুণভাবে দেখি রঙিলা কিতাব হইচইয়ের যে ওয়েব সিরিজ, যেটা খুবই সফল এবং জনপ্রিয়। এটার সিকুয়েল হবে কি হবে না সেটা নিয়ে এক ধরনের আলোচনা চলছে। অনম বিশ্বাসের দারুণ নির্মাণ, মোস্তাফিজুর নূর ইমরান, পরিমণি সেখানে কাজ করেছে, ফজলুর রহমান বাবুভাই কাজ করেছে। রং মশাল নিয়ে কথা হচ্ছে। আরও আমার বই হিজল তুলি, যেটা ওয়েব ফিল্ম হতে পারে, কথা হচ্ছে সেটা নিয়ে। জীবন জুয়া নামে একটা কাজ অলরেডি হয়ে গিয়েছে, যেখানে অভিনয় করেছে ফজলুর রহমান বাবু, সুদীপ, বিশ্বাস, দিঘি সহ অনেকেই। আমি মনে করি যে বই নিয়ে কাজ হওয়া দরকার, তাতে বইটা ছড়িয়ে যায় দ্রুত, নতুন নতুন দর্শক তারা বই নিয়ে আগ্রহী হয়ে ওঠে, লেখককে জানার চেষ্টা করে। এবং এর বাইরে আরেকটা যে ব্যাপার, যেটা আমি বলি, আমরা অনেক সময় বলি যে গল্পের অভাব। বাংলাদেশে আসলে গল্পের কোনো শেষ নাই। সত্যজিৎ রায় প্রথম বই করেছেন, সিনেমা করেছেন পথের পাঁচালী, যেটা বিভূতিভূষণের বই। ঋত্বিক ঘটক সুবোধ ঘোষের গল্প থেকে বই তৈরি করেছেন, সিনেমা বানিয়েছেন অযান্ত্রিক। এবং আমরা যদি দেখি ডিরেক্টরদের সারা পৃথিবীতে বই থেকে সিনেমা বানানোর একটা চেষ্টা থাকে, কারণ ওই অ্যাডাপ্টেশনটা বা গল্পটা ভালো হবার কারণে সেটা লেখক এবং পরিচালকের একটা যখন ব্লেন্ডিংটা দারুণ হয়, তখন দারুণ কিছু দেখতে পায় মানুষ। তো আমাদের আসলে এই অভ্যাসটা বাড়ানো দরকার। আমাদের দেশের পরিচালকদের নিজের গল্প তাদের একটা থাকে যেটা তারা বানায়, কিন্তু এরপরে সারাক্ষণ তাদের গল্পই বলতে হবে এরকম প্রেশার নেবার কোনো দরকার নাই। এবং তারা যদি একটু বইটুই পড়ে, সেটা আসলে কোনো বড় অপরাধ না, তাতে তারা সমৃদ্ধ হবে। এবং তারা বই পড়লে তাদেরকে আমরা একটু মনে করব যে মানুষটা জেনে শুনে আসলে কাজটা করতে এসেছে। সো হাতে বই থাকা এটা এক ধরনের যোগ্যতা। হাতে আইফোন থাকা যতটুকু যোগ্যতা, তার থেকে 1000 কোটি গুণ বেশি যোগ্যতা হচ্ছে হাতে একটা বই থাকা। তো বিল গেটসরা এই জিনিসই করে, ওয়ারেন বাফেট এইটাই করে, এলন মাস্ক এটাই করে, জাকারবার্গ এটাই করে। পৃথিবীর বড় বড় সেলিব্রিটি বলেন, বড় বড় ডিরেক্টর বলেন, সেটা অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে, স্করসিস থেকে শুরু করে, নোলান থেকে শুরু করে, এরা হাতে বইটা রাখে, আইফোনটা রাখে না। আইফোনটা বরং লুকিয়ে ফেলে মানিজ্জত চলে যাবার ভয়ে। সো আমি একটু বলবো যারা ডিরেক্টর আছেন তারা মানিজ্জত রাখার জন্য হলো হাতে একটু বই রাখেন, আর এই সময়ের লেখকদের বই পড়েন, আগের লেখকদের বই পড়েন এবং বই থেকে গল্প বলার চেষ্টা করেন, সেটা আপনাদের জন্য উপকারের কাজ হবে। আগে যারা লেখালেখি করতেন এবং বর্তমানে যারা লেখালেখি করেন, ওই সময়ের লেখক এবং এই সময়ের লেখকের মধ্যে কেমন পার্থক্য আপনি দেখতে পান? আমার তো মনে হয় সাহিত্যের জায়গা থেকে আসলে কোনো তফাৎ নাই। কেন নাই সেটা হচ্ছে যে আগেও আসলে আমরা যে হয়তো প্রেক্ষাপট বদলেছে, কেউ মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন, ভাষা নিয়ে লিখেছেন, ভাষা আন্দোলন নিয়ে লিখেছেন, কেউ দেশভাগ নিয়ে কথা বলেছেন। এই সময় এসে হয়তো আমাদের যদি বলি বিষয়গত যে একটা বৈচিত্র্য সেটা এসেছে। এই সময় আমরা গল্পের ভিতরে আমার চরিত্র মোবাইলে কথা বলছে, সেটা আগে ছিল না, মোবাইলের জায়গা হয়তো চিঠি ছিল। সো ওই ধরনের কিছু জায়গা বদলেছে। বাট আমি এখন মনে করি যে আগের লেখকদের সংগ্রামটা কম ছিল, যেটা আমরা এখনকার লেখকদের বাতিল করে দেওয়ার চেষ্টা করি। আমার মনে হয় এখনকার লেখকদের সংগ্রাম অনেক বেশি, কারণ আগে পাঠকরা বই পড়তো, অ্যাটেনশন স্প্যানটা অনেক বেশি ছিল। অন্যান্য জায়গা থেকে যে টেকনোলজি, সেই প্রযুক্তিগত দিকগুলোর ওই বাগাড়ম্বরটা ছিল না। এখন অনেক অ্যাটেনশনের জায়গা থেকে মানুষের অ্যাটেনশনটা বইয়ের জন্য কম। সো লেখককে অনেক বেশি ফাইট করতে হয়, তাকে প্রমোশনের সময় দিতে হয়, এবং সবকিছু মিলিয়ে এখনকার লেখকদের আমি মনে করি সংগ্রামটা অনেক বেশি। এবং বিষয়গত বৈচিত্র্যের জায়গা থেকে পাঠকদের আকৃষ্ট করার জন্য তাদেরকে পরিশ্রম করতে হয় অনেক বেশি। সো আমি এখনকার লেখক যারা, তাদেরকে সবকিছু মিলিয়ে আমি তাদেরকে বলবো যে তাদেরকে এগিয়ে রাখবো। এবং সাহিত্যের জায়গা থেকে তারা যদি আরেকটু পরিশ্রমী হয়, তাহলে আগের লেখক থেকে এখনকার লেখকদের আমি খুব একটা পার্থক্য দেখি না। আমি বরং এখনকার লেখক যারা, তাদেরকে আমি এগিয়ে রাখি সবকিছুতে। পাঞ্জিরির সাথে কাজ করাটা কতটুকু উপভোগ করেন? পাঞ্জিরি, আমি মূলত আসলে বিভিন্ন প্রকাশনীতে কাজ করার অভিজ্ঞতা আমার ছিল শুরুর দিকে। পাঞ্জিরি আমার জীবনে আসার পরে আমার মনে হচ্ছে যে এটা আমার জন্য একটা আশীর্বাদের মতন। মানে পুরো পৃথিবীতে আসলে যেভাবে বই প্রকাশ করা হয়, সেই ফরম্যাটটা আসলে বাংলাদেশে যে কটা প্রকাশনী ফলো করে তার মধ্যে পাঞ্জিরি অন্যতম। এখানে পাণ্ডুলিপি আগে জমা দিতে হয়, আলাদা একটা সম্পাদনা পর্ষদ আছে, তারা পাণ্ডুলিপি দেখে থাকেন। পাণ্ডুলিপিটা যোগ্য কিনা বিষয়গত দিক থেকে, এটা ছাপানোর জন্য উপযুক্ত কিনা সেটা বোঝা হয়। এবং লেখককেও গাইড করা হয় যে কিভাবে চরিত্রগুলোকে আরো বেটার করা যায়, সংলাপগুলো কিভাবে গভীর হয়ে উঠবে, দৃশ্যকল্পগুলো কিভাবে হতে পারে, কি করা উচিত কি করা উচিত না।
সেই সাজেশনটা থাকে। এরপরে সেটা চলে যায় প্রুফ রিডার এন্ডে, বানানের যে ব্যাপারটা সেটা দেখা হয়। এরপরে অলঙ্করণের যে জায়গা, ইনস্টলেশন থেকে শুরু করে আপনি যদি বলেন ভিতরের ইলাস্ট্রেশন বা ওভারঅল বইটার প্রোডাকশনটা কীরকম হওয়া উচিত, সেই জায়গা থেকে লেখকের কাছ থেকে সাজেশন চাওয়া হয়, তারা নিজেরা কিছু জিনিস বলে। এবং সর্বোপরি সবশেষে বইটা যখন আসে, এটা একটা দারুণ মনোমুগ্ধকর ব্যাপার একটা লেখকের জন্য। তার শুধুমাত্র লেখা ছাড়া আর কোনো কিছু নিয়ে তাকে আসলে ভাবতে হয় না। বাকি প্রচারণা থেকে শুরু করে বইটা কোথায় কোথায় যাবে, ডিস্ট্রিবিউশন কিভাবে হবে, বইয়ের মুদ্রণ শেষ হলো কিনা, মুদ্রণ আবার নতুন করে নিয়ে আসতে হবে, নতুন মুদ্রণে আমি কোনো পরিমার্জন চাই কিনা, এই সব কিছু আসলে পাঞ্জেরিতে আসলে এত দারুণভাবে হয় যে লেখক হিসাবে আমার যে অন্যান্য প্রেশার, এই প্রেশারগুলো চলে যায় এবং আমি লেখায় মন দিতে পারি। সো আমি আবারও বলি, কৃতজ্ঞতা জানাই কামরুল হাসান শায়ক ভাই, যিনি এবং যেই টিমটা, লিটু ভাই থেকে শুরু করে আরিয়ান ভাই যারা আছেন সবাই, এই টিমটা আসলে দারুণভাবে কাজ করে বলেই পাঞ্জেরি লেখকদের জন্য একটা আশ্রয়ের জায়গা এবং লেখকদের জন্য একটা শান্তির জায়গা। আমার জন্য আমার জীবনে পাঞ্জেরি অনেক গুরুত্বপূর্ণ এবং পাঞ্জেরিতে আমার এখন অবধি বইয়ের সংখ্যা হিজলতলি, ইনসান, এখন আসছে আরব, বিবিয়ানা, ধীরে ধীরে আরও আমার যে পুরনো বইগুলো সেগুলো আসলে পাঞ্জেরি থেকে প্রকাশিত হবে। সো অনেক ধন্যবাদ পাঞ্জেরিকে, এবং এবারও এই বইমেলা 2025-এ পাঞ্জেরির সামনে দাঁড়াতে চাই এবং চাই আমাকে ঘিরে পাঠকদের ভালোবাসার ভিড় হোক, আমার কোনো ভুল থাকলে সেই ভুলগুলো শুধরে দিক, এবং আমি অনেক অনেক পরিশ্রম করতে চাই যাতে এই ভালোবাসা দিনকে দিন গভীর থেকে গভীরতর হয়। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ শান্তকেও, কারণ আমি আমার এই ভাইটাকে অনেকদিন ধরে চিনি এবং আমাদের এই জার্নি, যেটা বলা হচ্ছিল যে কিঙ্কর হাসানের শুরু থেকে এখন অবধি কোথায় আছে, সো এই জার্নিটা শান্তর অনেক পরিচিত। আমরা একদম রাস্তায় হাঁটতে হাঁটতে শুরু করেছিলাম এবং আমরা আমাদের পরিশ্রমটা জানি, একজন দুজন করে কিভাবে পাঠক বেড়েছে। আমরা কলিগ হিসাবে লেখকও আমাদের আরও অনেক পরিচয় আছে। তো সেই জায়গা থেকে কৃতজ্ঞতা যে প্রতিবার আমার মতন একজন সামান্য লেখককে বেছে নেবার জন্য, যার কিনা অনেক ভুল ত্রুটি আছে এবং সেগুলো শুধরে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গা থেকে কৃতজ্ঞতা জানাই এবং আবারও বলি, শান্তর যে লিস্ট থাকে সেই লিস্টে লেখক কিঙ্কর হাসানের নাম যেন কখনো মুছে না যায় এবং এই ভালোবাসা যেন আরও গভীর হয়। অনেক ধন্যবাদ শান্ত এবং তার যে পুরো টিম, তাদের সবাইকে। আসসালামু আলাইকুম, আমি কিঙ্কর হাসান, এই সময়ের একজন সামান্য লেখক। এইবার বইমেলা 2025-এ আমি পাঞ্জেরির প্যাভিলিয়নে দুটো বই নিয়ে আসছি। একটি বইয়ের নাম আরব এবং আরেকটির নাম হচ্ছে বিবিয়ানা। আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকলাম, পাঞ্জেরি প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে থাকবো। ভালোবাসার ভিড় হোক। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে, কারণ ভালো থাকা এবং ভালো রাখা দুটোই দরকার। ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd।